সাধারণ কয়েকজন চোর। তারা ছোটখাটো চুরি করছিল, কিন্তু তারা ভাবতে থাকে তারা বড় একটা ক্রাইম করবে। এইসব ছোটখাটো চুরি করে আর কতদিন। তাই তারা সবাই মিলে একটা প্ল্যান করে। আর তাদের প্ল্যানটা ছিল একটা ব্যাংক ডাকাতি। তারা ভেবেছিল এটা খুবই সহজ হবে, কারণ সামনেই নির্বাচন। পুলিশ আর বাকি সবাই সেই নির্বাচন নিয়েই ব্যস্ত থাকবে। অন্যদিকে তারা ব্যাংক ডাকাতি করবে গ্রামের একটা ব্যাংকে, যার ফলে তারা খুব সহজেই ব্যাংক ডাকাতি করে সেখান থেকে চলে আসতে পারবে। কিন্তু তাদের ধারণা একেবারেই ভুল ছিল। সেই ব্যাংকে ঢোকার পরে তারা এমন ভয়াবহ পরিস্থিতির শিকার হয় যেটা তারা কল্পনাও করতে পারেনি। তো শেষ পর্যন্ত তাদের সাথে কি হয়েছিল আর সেখানে কি এমন রহস্য লুকিয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজকের মুভিটিতে সাসপেন্স, থ্রিলার, সাথে কমেডিও রয়েছে, তাই আশা করি মুভিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি কান্নাডা ভাষায় মুক্তি পাওয়া মুভি ব্যাংক অব ভাগ্যলক্ষ্মী, যেটা 2025 সালে মুক্তি পেয়েছিল। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই কয়েকজন লোককে দেখা যায় একটা সুড়ঙ্গ খোঁড়ার জন্য, কিন্তু তারা এটা কেন করছে আর সেখানে তারা কী বা করছিল সেটার উত্তর আমরা সামনেই পেয়ে যাব। এরপরেই আমরা ভয়েস ওভার আর নিউজের মাধ্যমে জানতে পারি সময়টা ছিল 2015 সাল, যেখানে কর্ণাটকের বিধানসভার নির্বাচনের প্রস্তুতি চলছিল আর সবাই তাদের ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত ছিল। আর পুলিশরাও সেই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। সেখানেই একটি পুলিশ স্টেশনের পুলিশ অফিসার রামকৃষ্ণাকে দেখানো হয়, যে তার থানায় লোকাল কিছু ছোটখাটো চোর এবং যারা ইলিগেল কাজ করত তাদের ডাকে। সে তাদের বলছিল সামনেই নির্বাচন, আর এই নির্বাচন ঘিরে তারা যেন কোনো নাশকতার সৃষ্টি না করে বা উল্টোপাল্টো কাজ না করে, তাহলে সে তাদের কোনোভাবেই ছাড়বে না। এই লোকগুলোর মধ্যে কানাক এবং তার গ্রুপও ছিল। কানাকের গ্রুপে কানাক ছাড়াও আরও 4 জন ছিল, যারা তার বন্ধু ইয়োগী, আনন্দ, ধনরাজ এবং যুবরাজ। তারা 5 জন মিলেই একটা গ্রুপ, আর যারা ছোটখাটো চুরি করত। রামকৃষ্ণ তাদের বলে যে ইলেকশনের সময় যেন তারা উল্টোপাল্টা কিছু না করে, যদিও তাদের থেকে তেমন কোনো বিপদ হবার কথা নয়। তারা তো ছোটখাটো ছ্যাঁচড়া চোর, পকেটমার এবং পার্স চুরি করা ছাড়া তাদের ক্ষমতাই বাকি। তারপরও বলে রাখা ভালো, ইলেকশনের সময় যাতে কোনো উল্টোপাল্টা ঘটনা না ঘটে। কিন্তু কানাকের এই কথাটা খারাপ লাগে, আর এই জন্য সে রামকৃষ্ণকে বলে, আপনি আমাদের এত ছোট করে কথা বললেন, আমার কাছে এত পাওয়ার রয়েছে, আমি চাইলেই আপনাকে সাসপেন্ড করাতে পারি। রামকৃষ্ণ হেসে বলে, তুমি আমাকে সাসপেন্ড করাবে? আগে নিজেরা বড় কিছু করে দেখাও, তারপরে ভাববো যে তোমরা আমাকে সাসপেন্ড করাতে পারো। আমি তোমাদের চ্যালেঞ্জ দিলাম, যদি এমন কিছু করতে পারো তাহলে আমি তোমাদের মিষ্টি খাওয়াবো। কথাটা গায়ে লেগে যায় কানাকের। থানা থেকে আসার পরে কানাক বলতে থাকে, হয়ে গেছে, এখন আমাদের যে কোনো কিছু একটা বড় কিছু করতে হবে, যাতে সবাই আমাদেরকে সিরিয়াসলি নেয়। আর আমরা এমন কিছু করব যেটা করার পরে আমাদের পুরো লাইফ সেটেল হয়ে যায়, আর এই ধরনের কাজ করতে না হয়। তারা ভাবে, হ্যাঁ ঠিকই বলেছে, কিন্তু আমরা করবোটা কি? কানাকের কাছে সেটার উত্তর ছিল। কানাক বলছিল তারা ব্যাংক রবারি করবে। একজন বলে, কিন্তু পুলিশ তো বলেছে এই ধরনের কিছু না করতে, সামনে নির্বাচন। কানাক বলে, তারা শহরের নয় গ্রামের ব্যাংক লুট করবে, কারণ সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছে। গ্রামের ব্যাংকেও শুধুমাত্র একজন গার্ড থাকবে, যার ফলে তারা সহজেই ব্যাংকে ঢুকে যেতে পারবে এবং ব্যাংক লুট করে সহজে বেরো হয়ে আসতে পারবে। প্ল্যানে সবাই রাজি হয়ে যায়। পরের দিনই তারা একটা গাড়িতে করে সবাই মুখোশ পরে সেই ব্যাংকে চলে আসে, যে ব্যাংকের নাম ছিল ভাগ্যলক্ষ্মী ব্যাংক। কিন্তু মুখোশ পরে সেই ব্যাংকে ঢোকার সময় বাইরে থেকে কয়েকজন লোক দেখে ফেলে, আর তারা বুঝতে পারে তারা এই ব্যাংকটা লুট করতে এসেছে। তারা কাউকে কল করছিল। এদিকে মুখোশ পরা লোকদের দেখার পরেই সেখানকার দারোয়ান তাদের দিকে গান তাক করে, কিন্তু তখনই পেছন থেকে কানাক সেই দারোয়ানের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। আসলে সেই ব্যাংকে কাস্টমার হিসেবে আগেই কানাক বসেছিল। এরপরে তারা ব্যাংকের ভেতরে ঢুকে যায়। গার্ডের গান এবং তাদের কাছে থাকা আরও গান নিয়ে তারা সবাইকে গান পয়েন্টে রাখে আর বলে তাদের কাজ করতে শুধুমাত্র 5 মিনিট সময় লাগবে, তারা চলে যাবে, তাই সবাই যেন সাহায্য করে। কানাক এরপরেই সেই ব্যাংকের ম্যানেজার মঞ্জুনাথের মাথায় গান পয়েন্ট করে তাকে লকার রুমে নিয়ে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরে যখন লকার খোলা হয়, তারা একেবারে হতবাক হয়ে যায়, কারণ সেই লকারের ভেতরে মাত্র 67,000 টাকা ছিল। মঞ্জুনাথ বলে আরও 1 লাখ টাকা ছিল, কিন্তু গ্রাহকরা সেটা উঠিয়ে নিয়েছে, এখন এতটুকুই রয়েছে। কানাক ভাবতে থাকে, এই ব্যাংক তো আগে থেকেই তাদের থেকেও বেশি ফকির হয়ে বসে আছে। এই কয়টা টাকা দিয়ে তাদের কি হবে? তাদের তো মাথায় হাত পড়ে যায়। এখন তারা কি করবে?
কানাকের বন্ধু বলে, এখন আর কিছু না ভেবে চলো এখান থেকে পালিয়ে যাই। কানাকও বলে, এখানে থেকে আর কি বা লাভ। কিন্তু তারা সেখান থেকে যাবার জন্য শাটার খুলতে পারছিল না, কারণ সেটা বাইরে থেকে লক হয়ে গেছে। তখনই দারোয়ান বলে, আসলে এই শাটারে একটা প্রবলেম রয়েছে। যখন এই শাটারটা ভেতর থেকে কেউ বন্ধ করে দেয়, সেটা বাইরে থেকে কেউ না খোলা পর্যন্ত সেটা আর খোলা যায় না। কানাক এবং তার বন্ধুরা বুঝতে পারে তারা বড়সড় এক ফাঁদে পড়ে গেছে। এখন যে করেই হোক এখান থেকে বের হতে হবে। ঠিক ওই সময়টাতে ব্যাংকের ভেতরে কেউ অ্যালার্ম বাজিয়ে দেয়, আর এখন যে কোনো সময় পুলিশ এখানে চলে আসবে। কিন্তু অ্যালার্মটা কে বাজালো? কানাক দেখতে পায় সেই ব্যাংকেরই অ্যাকাউন্ট মেইনটেন্যান্স অর্পিতা চুপচাপ সেখানে বসেছিল। কানাক বুঝতে পারে অর্পিতাই হয়তো এই কাজটা করেছে। তখন সে রেগে গিয়ে তাকে একটা চড় মেরে বসে। দেখা যায় ঠিকই ততক্ষণে বাইরে পুলিশ চলে এসেছিল। পুলিশ অফিসার অজিত সেখানে আসলে তার জুনিয়র অফিসার কোমল তাকে পুরো সিচুয়েশন বুঝিয়ে বলে যে ব্যাংকের ভেতরে ডাকাতরা ঢুকেছে, আর শাটার লক হওয়ার কারণে তারা ভেতরেই বন্দী আছে। আমি 5 থেকে 6 জন কনস্টেবল ব্যাংকের চারপাশে গান দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, আমরা ওদের সহজেই ধরে ফেলব। অজিত বলে, আমরা জানি না চোর কয়জন এবং তাদের হাতে কী ধরনের অস্ত্র রয়েছে। যদি ভারী অস্ত্র থাকে তাহলে কি হবে? এছাড়া ভেতরে ব্যাংকের এমপ্লয়ি, এছাড়া সিভিলিয়ানরা রয়েছে। আমরা যদি ডাকাতদের ধরতে যাই আর তারা যদি এই ফাঁকে সিভিলিয়ান বা ব্যাংক কর্মকর্তাদের কিছু করে ফেলে, তখন কি হবে? আরও অফিসারদের এখানে ডেকে পাঠাও। কোমল বলে, স্যার, অফিসারদের কমতি রয়েছে, আপনার অর্ডারে সবাই নির্বাচনের ডিউটিতে গেছে। অজিত বলে, তাহলে অন্য থানা থেকে পুলিশ ডেকে পাঠাও। আমার এখানে কমপক্ষে 20 জন স্টাফ লাগবে, যাতে করে যদি আমরা সেই ডাকাতদের মোকাবেলা করি তাহলে যেন সেটা সফলভাবে করতে পারি। অজিত এরপরেই কোমলকে জিজ্ঞেস করে, এখানে এত লোকের ভিড় কেন? কোমল বলে, এদের মধ্যে কিছু লোক হচ্ছে ব্যাংকে যারা আটকে রয়েছে তাদের পরিচিত বা আত্মীয় স্বজন। বাকি লোকগুলো আসলে এখানে একটা ফেস্টিভ্যাল এসেছে। আগামীকাল এখানে একটা ফেস্টিভ্যাল রয়েছে, আর সেই ফেস্টিভ্যালেই এরা এসেছে, আর খবর পেয়ে উৎসুক জনতা এখানে ভিড় করেছে। এরপরেই অজিত সেখানে সেই ডাকাত দলের গাড়িটি দেখতে পায়। অজিত বলে, সেই ডাকাত দলের গাড়ির পুরো ডিটেলস তার চাই, যাতে করে ডাকাতদের ব্যাপারে সে কিছু হিন্টস বা ক্লু পায়। এরপরেই সেখানকার একজন বড় নিউজ ইউটিউবার কেশবকে দেখানো হয়, আর কেশবের কাছে খবর আসে সেই ব্যাংক ডাকাতির। সাথে সাথে সে রওনা হয় সেই জায়গায় যাওয়ার জন্য। এদিকে সেই ভাগ্যলক্ষ্মী ব্যাংকে ডাকাত পড়েছে। এটা শোনার পরে নেতা এবং মন্ত্রী মিনিস্টাররা চিন্তায় পড়ে যায়, কারণ সামনে ইলেকশন। এমন সময় যদি এরকম একটা ব্যাংক ডাকাতি হয় তাহলে নির্বাচনের উপর প্রভাব পড়বে। তাই তারা ঠিক করতে থাকে এখন তারা কি করবে। এদিকে আনন্দ কানাককে বলতে থাকে, রাত হয়ে যাচ্ছে, আমরা কি খাবো? খাবার তো খেতে হবে। কানাক বলে, আমাদের এখানে জীবন মরণ প্রশ্ন, আর তুমি আছো তোমার খাবার নিয়ে। কানাক ভাবতে থাকে যে করেই হোক কিছু একটা সলিউশন বের করতে হবে। পুলিশের সাথেও তার কথা বলতে হবে, কারণ বাইরে থেকে অজিত ইতোমধ্যে মাইকের সাহায্যে সবাইকে বলছিল, আমরা জানি তোমরা ভেতরেই রয়েছ, আর আমরা তোমাদের চারপাশ থেকে ঘিরে রেখেছি। বাইরে থেকে শাটারটা ঠিক করে দেওয়া হয়েছে, তোমরা কোনোভাবে এখান থেকে পালিয়ে যেতে পারবে না। তাই তোমাদের জন্য ভালো হবে তোমরা পুলিশের কাছে সারেন্ডার করে দাও। এদিকে কানাক যখন জানতে পারে ব্যাংকে সে যাদের আটকে রেখেছে তাদের মধ্যে একজন চা বানাতে পারে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে কানাক সেই লোকটাকে বলে চা বানানোর জন্য। ব্যাংকের সবার জন্য সেই লোকটা চা বানায়। তারা যখন চা খাচ্ছিল হঠাৎ করেই ভুল করে কানাক তার মাস্কটা খুলে ফেলে, যার ফলে ব্যাংকে থাকা সবাই কানাকের চেহারা দেখে ফেলে। কানাক যখন বুঝতে পারে সে ধরা পড়ে গেছে, তখন কানাক আস্তে করে আনন্দের মাস্কটাও খুলে দেয়, আর এভাবে একে অপরের সবার মাস্ক খুলে দেয়। সবার চেহারা ব্যাংকে থাকা লোকেরা দেখে ফেলে। ব্যাংকে আসার সাথে সাথেই কানাক সবার কাছ থেকে ফোনগুলো নিয়ে একসাথে রেখে দিয়েছিল। কানাক সেখান থেকে একটা ফোন নিয়ে বলে, ফোনটা কার? সেই ফোনটা ছিল পূজার। কানাক তখন পুলিশের জন্য একটা চিঠি লেখে, সেখানে বলে রাত হচ্ছে, তাদের ক্ষুধা লেগেছে, আর তাদের জন্য খাবার দরকার। এছাড়া পুলিশের সাথে সে কথা বলতে চায়, এই জন্য সে পূজার নাম্বারটা সেই চিঠিতে লিখে দেয়, আর সেই চিরকুটটা শাটারের বাইরে ফেলে দেয়। অজিত সেই চিরকুটটা পায়। এদিকে মিডিয়ার সব লোক নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল, যার ফলে ব্যাংক ডাকাতির খবর পেয়েও তেমন কোনো মিডিয়ার লোক সেখানে আসেনি। শুধুমাত্র একটা লোকাল নিউজ টিভি এসেছিল, যেখানে তারা এটা নিয়ে নিউজ করছিল। এদিকে অজিত সাথে সাথে সেই নাম্বার পেয়ে কল করে কানাককে, আর বলে, তোমরা ডিমান্ড করার মতো কোনো পজিশনে নেই, তাড়াতাড়ি বাইরে এসে সারেন্ডার করে দাও। কানাক বলে, হ্যাঁ ঠিকই বলেছেন, হয়তোবা আমরা ডিমান্ড করার মতো পজিশনে নেই, কিন্তু আপনিও ভুলে গেছেন ব্যাংকের ভেতরে অনেকগুলো লোক আমাদের জিম্মায় রয়েছে। আপনি যদি এমন কিছু উল্টাপাল্টা করেন তাহলে একে একে সবাইকে মেরে ফেলবো। আর আমাদের ডিমান্ড কি সেটা আমরা কালকে সকালে বলবো। এখন আমরা আর ব্যাংকে থাকা বাকি সবাই না খেয়ে রয়েছি, রাত হচ্ছে,
তাই আমাদের সবার জন্য আগে খাবার পাঠান। অজিত তখন বাধ্য হয় সবার জন্য খাবার সেই শাটারের বাইরে রাখার জন্য, আর শাটার খুলে তারা খাবার ভেতরে নিয়ে যায়। কানাক সবাইকে খাবার দিয়ে দেয় আর সবাইকে বলে, যদিও আজকের ডিনারটা আপনাদের পরিবারের সাথে করার কথা ছিল, কিন্তু ঘটনাক্রমে আজকে আপনাদের এখানেই ডিনার করতে হবে। ভেবে নিন এটাই আপনাদের পরিবার। আর খাবার দেবার সময় কানাক সবার নাম জিজ্ঞেস করছিল। সবার নাম তো এখানে জানার দরকার নেই, শুধুমাত্র কয়েকজনের নাম জানলেই হবে যেগুলো প্রয়োজন। যেমন মঞ্জুনাথ, অর্পিতা তো ছিলই, সেখানে ব্যাংকের আরও একজন কর্মকর্তা ছিল যার নাম ডেভিড, এছাড়া পূজা এবং তার বয়ফ্রেন্ড মিকি, যারা এখানে এসেছিল দুজনের নামে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার জন্য। আর এই মিকির একটা ইউটিউব চ্যানেলও রয়েছে। এদিকে অজিতকে এক মিনিস্টার কল করে আর বলে, তুমি কি সেখানকার সিচুয়েশন সামলাতে পারবে তো? এখন ইলেকশনের সময়, এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে বিপদ হয়ে যেতে পারে। অজিত বলে, স্যার তার একটা প্ল্যান রয়েছে, সে আশা করছে সে সবকিছু সামলাতে পারবে। সেখানে যেহেতু 20 থেকে 25 জন কনস্টেবল চলে এসেছিল, তাই অজিত তার প্ল্যান বি নিয়ে আগাতে শুরু করে। এদিকে ভেতরে সবাই খাবার খাচ্ছিল, কিন্তু কানাক চলে আসে অর্পিতার কাছে। খাবার খাওয়ার আগেই সে অর্পিতাকে সরি বলে তাকে চর মারার জন্য, আর এরপরে সে তার সাথে কথা বলতে থাকে, তার বাকি বন্ধুদের ব্যাপারে বলতে শুরু করে। আর দেখা যায় কথা বলতে বলতে কানাক তার খাবার খাওয়ার কথাই ভুলে গিয়েছিল। কানাক যখন অর্পিতাকে তার বন্ধুদের ব্যাপারে বলার পরে নিজের ব্যাপারে বলতে যাবে, তখনই অর্পিতা বলে, তোমার ব্যাপারে তুমি চুরি ছাড়া বাকি সবকিছু বলো, কারণ আমি তোমাকে ঘৃণা করতে চাই না। কথাটা শুনে অনেক খুশি হয়ে যায় কানাক, তার মনে লাড্ডু ফুটতে থাকে। সে ভাবে নিশ্চয়ই অর্পিতা তাকে পছন্দ করতে শুরু করেছে, আর এরপরে সে তার সাথে কথা বলতে থাকে। এর কিছুক্ষণ পরে দেখা যায় অর্পিতা তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। কানাক ভাবে এটা কি মিরাক্কেল নাকি? সে তো শুধুমাত্র মনে মনে পছন্দ করে ফেলেছিল অর্পিতাকে, অর্পিতাও তাকে পছন্দ করে ফেলেছে। তখনই দেখতে পায় ব্যাংকের ভেতরে থাকা সবাই খাবার খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিল, আর শুধুমাত্র কানাকই ঘুমায়নি, কারণ সে খাবারটা তখনও খায়নি। কানাক তখন বুঝতে পারে পুলিশ তাদের সাথে চালাকি করেছে, সেই খাবারের সাথে তারা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। এরপরেই কানাক একজন লোককে ব্যাংকের একটি কেবিনে নিয়ে আসে আর সেটার লাইট জ্বালিয়ে দেয়, যার ফলে তাদের ছায়া বাইরে থেকে দেখা যাচ্ছিল। এদিকে অজিত অলরেডি সেই কনস্টেবলদের বলেছিল ধীরে ধীরে তারা যেন ব্যাংকের কাছে যেতে শুরু করে আর তারা একটা অপারেশন করবে। কিন্তু যখনই কানাক অজিতকে কল করে, অজিত সবাইকে থামিয়ে দেয়। কানাক বলে, তুমি ভেবেছ তুমি সবাইকে ঘুম পাড়িয়ে ভেতরে ঢুকে সহজেই আমাকে ধরে ফেলবে, কিন্তু তোমার প্ল্যান ফেল। আমি আগেই জানতাম এমন কিছু হবে, আর তোমরা যদি সামনে এমন কিছু করার চেষ্টা করো তাহলে আমি একে গুলি করে মেরে ফেলবো। অজিত তখন রেগে গিয়ে বলে, আমি তোমাদের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছি, তোমরা সাধারণ একটা ছিচকে চোর, আজ পর্যন্ত তোমরা একটা মশা মাছিও মারোনি, মানুষ কি করে মারবে? কানাক বলে, ঠিক আছে নাও তাহলে এবার দেখো। সে সাথে সাথে তার হাতে থাকা গানের ট্রিগার চেপে দেয়, গানটা ফায়ার হয় না। এরপরে সেই গানটা ঝাঁকি দিয়ে দ্বিতীয়বার ট্রিগার চাপে, আর সাথে সাথে গান ফায়ার হয়ে যায়, আর সেই লোকটাও মারা যায়। কিন্তু সেটা কোনো লোক ছিল না, ব্যাংকে থাকা মানুষের মতো একটা কাট আউট ছিল, যেটা কানাক পা দিয়ে ধরে রেখে পুলিশের সামনে এসেছিল, আর ছায়াতে সেটাকে একটা মানুষের মতো দেখাচ্ছিল। আর গুলি করার সাথে সাথে কাট আউটটা পড়ে যায়, যার ফলে বাইরে থাকা সবাই ভাবে সেখানে একজনকে ব্যাংক ডাকাতরা মেরে ফেলেছে, যার ফলে অজিত তার অপারেশন বন্ধ করে দেয়। কানাক বলে, আবার যদি এই ধরনের কিছু করার চেষ্টা করো তাহলে আরো অনেকগুলো লাশ পড়বে একসাথে। অজিত তখন বুঝতে পারে তার প্ল্যানটা ফেল হয়েছে। এদিকে কানাক পুলিশকে শান্ত করতে পেরে ভেতরে এসে নিশ্চিন্তে বসে, কিন্তু প্রথমবার তার গানটা ফায়ার কেন করলো না? তারা কিভাবে এই প্ল্যানটা শুরু করেছিল একদম শুরু থেকে? একদিন ক্লাবে যখন তারা আড্ডা দিচ্ছিল, তখন নিউজপেপারে তারা একটা ফায়ারফ্লাই অর্থাৎ জোনাকি নিউজ দেখতে পায়। নিউজপেপারে জোনাকির ব্যাপারে একটা আর্টিকেল ছাপানো হয়েছিল, আর সেই আর্টিকেলের মধ্যে একটা ছবি ছিল যেখানে ভাগ্যলক্ষ্মী ব্যাংকের ছবি ছিল, আর তারা সেখান থেকেই বেছে নেয় যে এই ব্যাংকেই তারা ডাকাতি করবে। কিন্তু ব্যাংক ডাকাতি তো আর লাঠি দিয়ে হবে না, তাদের গান লাগবে। এই জন্য কানাক এবং তার বন্ধুরা একজন লোকের সাথে দেখা করে গান কেনার জন্য, কিন্তু সেই লোকটা গানের যে দাম বলে সেটা তাদের বাজেটের বাইরে। কানাক ভাবে এখন কি করবে? তখনই সেই ময়লার মধ্যে একটা গান পড়ে থাকতে দেখে। কানাক বলে এই গানটা তাকে দিয়ে দেওয়ার জন্য। সেই লোকটা বলে গানটা নষ্ট, তার বাচ্চা মাঝে মধ্যে এটা দিয়ে খেলে। কানাক বলে সে কি আর সেখানে মানুষ মারতে যাবে? সে তো ভয় দেখাতে যাবে। তার কাছে যে টাকাটা আছে সে যেন এটা রেখে দেয় এবং তার পরিবর্তে এই গান এবং 2-3টা বুলেট কানাককে দেয়। এই জন্য সেই লোকটা কানাককে সেই গান এবং 2টা বুলেট দিয়ে দেয়। সেই লোকটা বলে এমনিতে তো এটা নষ্ট,
কিন্তু মাঝে মধ্যে ফায়ার করে বসে। তাই গুলি লাগানোর পরে এটা চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে। আর এটাই ছিল এই গান এবং এই ব্যাংকের পুরো কাহিনী। পরদিন সকালবেলাতেই সেই ইউটিউবার কেশবকে দেখা যায় সে ব্যাংকের কাছে চলে আসে ডাকাতির নিউজটা কভার করার জন্য। আর সেখানেই চায়ের দোকানে লোকি নামের একজন লোকের সাথে তার পরিচয় হয়ে যায়, কারণ লোকি তাকে চিনে ফেলেছিল। বলেছিল, আরে আপনিই তো সেই ইউটিউবার যার একটা নিউজ চ্যানেল রয়েছে। লোকি সেখানে পুরো অবস্থার বর্ণনা করে দেয় কেশবকে যে ডাকাতরা মানুষদের হোস্টেস করে ভেতরে বসে রয়েছে। কেশব যখন তাকে জিজ্ঞেস করে, লোকি বলে সে পাশের গ্রাম থেকে এসেছে, অর্থাৎ এখানকার তার মোটামুটি সবকিছুই পরিচিত। এছাড়া লোকি আরও বলে যে তারও এরকম একটা নিউজ চ্যানেল খোলার অনেক শখ, তার আসলে নিউজ বা আর্টিকেল লেখার অনেক ইচ্ছে। আর এখানে যে ঘটনাগুলো ঘটেছিল সেও দেখা যায় শর্টকাটে তার মতো করে সুন্দর করে নিউজ আকারে লিখে রেখেছিল, যেটা সে কেশবকে দেয়। কেশব তখন বলে, ঠিক আছে, তুমি কি আমার হয়ে কাজ করবে, আমি তোমাকে পে করব। কথাটা শুনে অনেক খুশি হয়ে যায় লোকি। কেশব তাকে বলে, পুলিশ অফিসার অজিত এবং তার পুলিশের টিমের উপরে তোমাকে নজর রাখতে হবে। লোকি এতে রাজি হয়ে যায়। এছাড়া লোকি কেশবকে আরও বলে, পুলিশ এখানকার একজন লোকাল লোককে তাদের টিমে রেখেছে, কারণ সেই লোকটা সেই ডাকাত দলের মধ্যে একজনকে দেখে ফেলেছিল। এরপরেই কেশব চলে আসে অজিতের সাথে কথা বলার জন্য। কেশব তাকে জিজ্ঞেস করে ডাকাত দলের ব্যাপারে এখন পর্যন্ত তারা কি কি ইনফরমেশন কালেক্ট করতে পেরেছে। অজিত বলে সে তার একজন কনস্টেবলকে বলে এই গাড়ির সব ডিটেলস বের করে ফেলেছে, আর এখন সেই গাড়িটা কোন কোন টোলগেট পার হয়ে এসেছে সেটা খুঁজে বের করে ফেলেছে। সেখানকার সিসিটিভি ফুটেজগুলোও কালেক্ট করেছে। কেশব বলে সেখান থেকে কি তারা কোনো খবর পেয়েছে, কিন্তু অজিত এই বিষয়ে কোনো ইনফরমেশন দেয় না। এদিকে অজিতকে কল করে কানাক আর বলে তার মোবাইলটা লাউড স্পিকারে রেখে মাইকের সামনে ধরতে। তখন কানাক সবাইকে বলে, গতকালকে রাতে আপনারা যে দেখেছেন আমি একজনকে মেরে ফেলেছি সেটা ছিল একটা ড্রামা। আমি সেখানে কাউকে গুলি করিনি, সেটা ছিল ব্যাংকে রাখা একটা প্লাস্টিকের কাটআউট। আমি শুধুমাত্র পুলিশকে ভয় দেখানোর জন্য নাটকটা করেছিলাম। কিন্তু আমি এবার বলে রাখি, বারবার কিন্তু আমি মজা করব না। এবার যদি পুলিশ কোনো চালাকি করার চেষ্টা করে তাহলে সত্যিই মানুষ মরবে। সেখানে থাকা বাইরের লোকেরা ভাবে, যাক অন্তত কেউ তো মরেনি, ব্যাংকের ভেতরে যাদের আত্মীয় স্বজন রয়েছে তারা তো অন্তত নিরাপদ রয়েছে। এদিকে লোকি চলে আসে কেশবের কাছে আর বলে একজন কনস্টেবলকে সে 2000 টাকা দিয়েছে। সেই কনস্টেবল নিজেই বলে দিয়েছে সেই সব সিসিটিভি ফুটেজ থেকে তারা কিছুই পায়নি, কারণ ডাকাত দলেরা সারা রাস্তায় মুখোশ পড়েছিল। এছাড়া কানাক আবারও অজিতের কাছে খাবার চেয়ে পাঠিয়েছিল, আর এবার পুলিশ কোনো কিছু মেশানো ছাড়াই খাবার পাঠিয়ে দেয়, যার ফলে সবাই খেয়ে নেয়। কিন্তু কানাক ভাবতে থাকে তার এই ডিমান্ডটা সে সরকারের কাছে কিভাবে পাঠাবে। তখনই মিকি বলে তার ইউটিউব চ্যানেলে সে লাইভ এসে সবাইকে এই কথাটা বলতে পারে। কানাকের এই আইডিয়াটা ভালো লাগে। সে মাস্ক পরে লাইভে চলে আসে আর বলে তারা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছিল ঠিকই, কিন্তু ব্যাংকে মাত্র ৬৭,০০০ টাকা রয়েছে, তারা ফাঁদে পড়ে রয়েছে। এখন যদি সরকার চায় তারা এই ব্যাংকের কাউকেই কোনো ক্ষতি করবে না, তাহলে অবশ্যই তাদের ডিমান্ড মানতে হবে। তাদের ২৫ লাখ টাকা দিতে হবে এবং এখান থেকে নিরাপদে বের হয়ে যাওয়ার রাস্তাও তাদেরকে বের করে দিতে হবে। লাইভ শেষ করার পরে দেখা যায় কানাক অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, কারণ সারা রাত জেগে সে পাহারা দিয়েছিল আর এই জন্য সে সেখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই তার মুখের ভেতরে আবারও একটা জোনাকি পোকা এসে বসে। এতে সে বিরক্ত হয় আর সেই জোনাকি পোকাটাকে মারার চেষ্টা করে, কিন্তু সেটা উড়তে উড়তে সেই লকার রুমে চলে যায়। কানাকও তার পিছনে সেখানে চলে যায় আর একটা সময় লকারের নিচে চলে যায় সেই জোনাকিটা। কানাকো সেটাকে ধরার জন্য নিচে যখন তাকায় সে কিছু একটা অস্বাভাবিক দেখতে পায়, কারণ সেখানে ফ্লোর ছিল না, যার ফলে কানাকের সন্দেহ হয় লকারটা সেখান থেকে ঠেলে সরিয়ে ফেলে আর দেখতে পায় সেখানে আরও একটা গোপন দরজা রয়েছে। এটা দেখে সে বুঝতে পারে নিশ্চয়ই এর ভেতরে কিছু রয়েছে। সে ব্যাংকের ম্যানেজার মঞ্জুনাথ, অর্পিতা এবং তার সাথীদের সেখানে ডাকে আর বলে সেই রুমের চাবি দেওয়ার জন্য। কিন্তু প্রথমে মঞ্জুনাথ বলে তার কাছে সেই চাবি নেই, কিন্তু যুবরাজ যখন তাকে মারে তখন অবশেষে মঞ্জুনাথ চাবিটা দিয়ে দেয়। সেই গোপন দরজা খুলে সেই সিক্রেট রুমের ভেতরে কানাক যখন যায় তার চোখ চড়ক গাছ হয়ে যায়, কারণ সেই রুম ভর্তি টাকা ছিল যেটা তারা গুণে শেষ করতে পারবে না। কানাক সবাইকে সেখানে ডেকে নেয় আর এত এত টাকা দেখার পরে সবাই খুশি হয়ে যায়, নাচতে শুরু করে যে তাদের ভাগ্য খুলে গেছে। আর এইদিকে সুযোগ বুঝে মঞ্জুনাথ অর্পিতাকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে আর লকার রুমের দরজা লাগিয়ে দেয়, অর্থাৎ লকার রুমের ভেতরে কানাক এবং তার বাকি বন্ধুরা আটকে গিয়েছিল।
এরপরেই মঞ্জুনাথ খুশিতে প্রথমে গান নিয়ে আর পরে অর্পিতাকে নিয়ে নাচতে শুরু করে যে তারা ডাকাত দলকে আটকে ফেলেছে। আর এরপরেই যখন শাটার খুলে সবাই বের হতে যাবে ঠিক তখনই পুলিশের নজর পড়ে তাদের উপরে। কিন্তু একটা সময় শাটার পুরোপুরি আর খোলে না, আর সেখানেও মানুষ দাঁড়িয়েছিল, যেন মনে হচ্ছিল কেউ তাদেরকে গান দেখিয়ে আটকে ফেলেছে। আর তখনই ব্যাংকের ভেতর থেকে একটা ফায়ারের শব্দ হয়, শাটার আবারও নিচে নামিয়ে দেওয়া হয়। অজিত এবং বাইরে থাকা মানুষরা ভাবতে থাকে ব্যাংকের ভেতরে হঠাৎ করে কি হলো। এদিকে মিনিস্টার মিডিয়ার সামনে এসে বলে তারা কানাকের সব ডিমান্ড মেনে নিয়েছে, যেহেতু এখন নির্বাচন চলছে আর এটা একটা সেন্সিটিভ বিষয়, তাই তারা কানাকের সব বিষয় মেনে নিয়েছে। তারা তাদের 25 লাখ দেবে এবং বাইরে যেতেও সাহায্য করবে। এছাড়া ডাকাতরা যদি সারেন্ডারও করে তারপরেও তাদের 25 লাখ টাকা দেওয়া হবে আর সাজাও কমিয়ে দেওয়া হবে, কারণ ব্যাংকের ভেতরে যারা জিম্মি রয়েছে সরকারের তাদের জন্য অনেক টেনশন হচ্ছে। আর এরপরেই দেখানো হয় যে ব্যাংকের ভেতরে আসলে ফায়ার কেন হলো। অর্পিতা যখন দেখতে পায় ব্যাংকের সবাই বের হয়ে যাচ্ছিল তখন সে গার্ডের গানটা নেয়, কারণ গার্ড এবং ব্যাংকের কর্মকর্তারা জানতো সেই গানটা নষ্ট, চলে না। কিন্তু অর্পিতা জানে সেই গানটাকে কিভাবে লোড করতে হয়, আর এই জন্য সেই গানটা নিয়ে সবাইকে ভয় দেখায় ভেতরে থাকার জন্য। সবাই বলছিল অর্পিতা কি পাগল হয়ে গেছে, তারা কথা মানতে চাইছিল না। আর ঠিক তখনই সে বাতাসে একটা ফায়ার করে, যার ফলে ভয়ে সবাই সেই শাটারটা নামিয়ে দেয়। আর এরপরেই মঞ্জুনাথকে গান পয়েন্টে রেখে লকার রুমের দরজাটা খুলে দেয়। বাইরে আসার পরে কানাক এবং তার বন্ধুরা অবাক হয়ে যায় যে অর্পিতা তাদের সাহায্য করেছে। যাই হোক, বিশ্বাসঘাতক মঞ্জুর সাথে কানাক ঠিক একই রকমভাবে ডান্স করে যেভাবে সে অর্পিতার সাথে ডান্স করেছিল। এরপরেই কানাক অর্পিতার কাছে আসে আর বলে সে কেন তাদের সাহায্য করলো। অর্পিতা হেসে বলে তার একটা কারণ রয়েছে। যেহেতু অর্পিতা হেসে বলেছে, কানাক শিওর হয়ে যায় যে অর্পিতা তাকে ভালোবাসে আর এই জন্য সে তাদের সাহায্য করেছে। সে অনেক খুশি হয়ে যায়। আপনার কি মনে হয় সত্যি কি অর্পিতা কানাককে ভালোবেসে সে এগুলো করেছে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? যাই হোক, কানাক এবং তার বন্ধুরা মঞ্জুনাথকে প্রচণ্ড মারধর করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এদিকে অজিত কল করে কানাককে আর বলে এই গানফায়ার কিভাবে হলো। কানাক বলে ভুলে বাতাসে গানফায়ার হয়ে গেছে, টেনশন করবেন না, সবাই নিরাপদে রয়েছে। অজিত বলে তোমার কথা বিশ্বাস করি না, সবাই যে নিরাপদে রয়েছে ভিডিও করে সেটার প্রমাণ পাঠাও। কানাক বলে ঠিক আছে, যে ইউটিউব চ্যানেলে আমার প্রথম লাইভটা এসেছিল সেই ইউটিউব চ্যানেলেই আমি দ্বিতীয় ভিডিওটা ছাড়বো, সেখান থেকে চেক করে নেবেন। অজিত কানাককে বলে তোমাদের ডিমান্ড মেনে নেওয়া হয়েছে, 25 লাখ টাকা, এবং তোমরা কিভাবে পালাতে চাও সেটার প্ল্যান বলো। সেখানে একটা ম্যাপ টাঙানো ছিল। কানাক সেই ম্যাপের দিকে তাকিয়ে বলে তার প্ল্যান ঠিক করা রয়েছে। এখান থেকে 8 কিলোমিটার দূরে একটা নদী রয়েছে, যে নদীটা জঙ্গলের মাঝ দিয়ে গিয়েছে। সেই নদী থেকে দুটো বোট যাবে, যেটা 3 কিলোমিটার যাবে, আর 3 কিলোমিটার পরেই সেই নদীটা দুই দিকে ভাগ হয়ে গেছে। দুইটা বোট দুই দিকে যাবে, তাদের যে বোটে ইচ্ছা তারা সেই বোটে যাবে। আর দুইটা বোটের শেষ গন্তব্যস্থলে দুটো হেলিকপ্টার থাকতে হবে। অজিত বলে ঠিক আছে, দুটো হেলিকপ্টার, দুটো বোট, 25 লাখ টাকা, 2 ঘন্টার মধ্যে রাজি হয়ে যাবে। কানাক অনেক খুশি হয়ে যায় যে সরকার এত সহজেই তাদের ডিমান্ড মেনে নিয়েছে। এদিকে অজিত এবং কানাকের কথাটা শেষ হওয়ার পরেই সেই কল রেকর্ডটা চলে আসে কেশবের কাছে, আর সেটা সে লোকিকে শোনায়। লোকি অবাক হয়ে যায় যে এই কল রেকর্ড তার কাছে কি করে আসলো। কেশব বলে আসলে যখন সে অজিতের সাথে কথা বলতে গিয়েছিল তখন সে তাকে বলেছে তার একটা জরুরি কল করতে হবে, কিন্তু তার ফোনের চার্জ শেষ। সে কি অজিতের ফোন থেকে কল করতে পারবে কিনা, আর অজিত তাকে বিশ্বাস করে ফোনটা দিয়ে দিয়েছিল। আর এরপরেই কেশব অজিতের নাম্বার থেকে একজন লোককে কল করে আর বলে এই নাম্বারটা ট্র্যাপ করার জন্য, এই নাম্বারের সব কল রেকর্ডিংস তার চাই। আর এভাবেই অজিত এবং কানাকের কল রেকর্ডিংটা তার কাছে চলে এসেছিল। লোকি বলে আরে বস, আপনি তো অনেক বড় গোয়েন্দা, আমার ধারণারও বাইরে। এদিকে মঞ্জুনাথের জ্ঞান ফেরানো হয় আর জিজ্ঞেস করে ব্যাংকে যেহেতু এত এত টাকা রয়েছে নিশ্চয়ই জানো এই টাকাগুলো কার এবং এই টাকাগুলোর মালিককে। মঞ্জুনাথ বলে এই টাকাগুলো চুরি করার বা এখান থেকে নিয়ে যাওয়ার চিন্তা মাথায় এনো না, কারণ এই টাকাগুলো জনতা বা ব্যাংকের নয়। এই টাকাগুলো হচ্ছে মন্ত্রী মিনিস্টারের ব্ল্যাক মানি, আর এই টাকাগুলোই তারা ইলেকশনে খরচ করতে চাচ্ছিল। এই টাকাগুলো খরচ করে তারা ইলেকশনে জেতার প্ল্যান করছিল। কানাক এবং তার বন্ধুরা শকড হয়ে যায়, আর আমরাও বুঝতে পারি গ্রামের ছোট্ট একটা ব্যাংকে ডাকাত ঢোকার পরে সরকারের বিভিন্ন বড় বড় মন্ত্রী মিনিস্টাররা কেন তো টেনশনে পড়ে গিয়েছিল, কারণ তাদের সবার টাকা এখানে লুকানো ছিল এই সিক্রেট রুমে। আর তারা এই মিটিংটা করেছিল সেই সিক্রেট রুমের জন্য। তারা সিক্রেট রুমটাকে স্টোর রুমের নাম দিয়েছিল। তাদের এখনো বিশ্বাস ছিল সেই ডাকাতরা সেই স্টোর রুমের সন্ধান এখনো পায়নি, আর এই জন্য তারা তাড়াতাড়ি ডাকাতদেরকে তাদের ডিমান্ড মিটিয়ে সেই ব্যাংক থেকে বের করে আনার চেষ্টা করছিল।
এদিকে সরকারের পক্ষের লোক কথা বলছিল অজিতের সাথে। ব্যাংকের ভেতরে একটা স্টোর রুম রয়েছে, আর সেটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা যেন কোনোভাবেই ডাকাতদের হাতে না আসে। অজিত বলে সেই বিষয়টা তারা দেখবে, তারা দ্রুতই ডাকাতদের সেখান থেকে বের করে নিয়ে আসবে। সরকার পক্ষের লোক ভয় পেয়ে যায় যদি তারা পুলিশের কাছে ধরা পড়ে যায়। এই জন্য তারা বলে যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে, কালকে সকালের মধ্যে তারা মিলিটারি সেই ব্যাংকে পাঠিয়ে দেবে। অজিত বলে ঠিক আছে। এইদিকে অজিতের সেই কল রেকর্ডটা চলে আসে কেশবের কাছে। কেশব এবং লোকি শোনে, কিন্তু তারা বুঝতে পারছিল না যে স্টোর রুম বিষয়টা কি, আর এখানে কি এমন লুকানো রয়েছে। এদিকে কানাক ব্যাংকে যতজন লোককে সে জিম্মি করে রেখেছিল তাদের উল্টো দিকে ঘুরিয়ে ভিডিও করে, আর সেই ভিডিওটা সেই ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়। অজিত দেখতে পায় কানাক সেই ভিডিওতে আরও বলেছিল এখান থেকে কিভাবে পালিয়ে যেতে হবে সেই প্ল্যান তারা বানিয়ে ফেলেছে, আর এতে সরকারের কোনো সাহায্য লাগবে না তাদের। আগে যে প্ল্যানটা সে বলেছিল সেটা ক্যান্সেল। এছাড়া কানাক সেখানে পুলিশকে টেস্ট করার জন্য বলে এখানে ময়লা অনেক বেশি হয়ে গেছে, একজন ময়লার লোক আর গাড়ি পাঠিয়ে দিন, সেই আবর্জনাগুলো নিয়ে যাবে। পুলিশও কথা মতো সেখানে ময়লার গাড়ি এবং লোক পাঠিয়ে দেয়, আর ব্যাংকে থাকা সব ময়লা আবর্জনাগুলো তারা প্যাকেট করে সেই গাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু ব্যাংক থেকে বের হবার সাথে সাথে অজিত সেই গাড়িটাকে ভালোভাবে চেক করে, আর কানাকও বুঝে যায় সে যদি ব্যাংকের টাকাগুলো এইভাবে বাইরে নিয়ে যাবার চেষ্টা করে তাহলে অবশ্যই পুলিশ ধরে ফেলবে। সে আসলে সেই টাকাগুলো ব্যাংকের বাইরে নিয়ে যাওয়ার জন্য একটা প্ল্যান খুঁজে বেড়াচ্ছিল। তাই সে বুঝতে পারে তাকে আরও ভাবতে হবে, আরও ভালো প্ল্যান বানাতে হবে তাকে। আর তখনই কানাকের পায়ের ওপর দিয়ে একটা ইঁদুর দৌড়ে যায়। কানাক ভয় পেয়ে যায়। যাই হোক, কানাক তার সাথীদের বলে যে করে হোক আমাদের খুব দ্রুত একটা প্ল্যান বের করতে হবে এই টাকাগুলো ব্যাংকের বাইরে নিয়ে যাবার জন্য, আর কালকে সকালের মধ্যে এখানে মিলিটারি চলে আসবে, আর আমরা তাদের সামনে 2 মিনিটও টিকব না। আর মিলিটারি আসার খবরটা আমি মাত্রই পেলাম, কিন্তু কানাক এই খবরটা কিভাবে পেল সেটাও জানা যাবে। এরপরেই কানাক কিছুক্ষণ ভাবার পরে তার সাথীদের বলে আমি আপাতত একটা নর্মাল প্ল্যান বানাচ্ছি। সেখানে যতজন জিম্মির লোক ছিল কানাক তাদের বলে প্রত্যেকে বান্ডিল থেকে কিছু কিছু টাকা নিয়ে রোল করার জন্য, আর খুব দ্রুত সবগুলো টাকা যেন রোল করা হয়ে যায়। সবাই টাকা রোল করতে বসে যায়। এদিকে পুলিশ খবর পেয়ে যায় যে গাড়িটা দিয়ে ডাকাতরা এখানে এসেছিল সেটা আসলে একজন নামকরা লয়ারের গাড়ি। আসলে পুলিশ সেই গাড়িটাকে জব্দ করে পুলিশ স্টেশনে রেখেছিল, কারণ সেটা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেসে ধরা পড়েছিল। আর পুলিশ স্টেশন থেকেই কানাক এবং তার বন্ধুরা সেই গাড়িটাকে চুরি করেছিল, কারণ সেই গাড়িটা তাদের পছন্দ হয়েছিল। আর এই পুলিশ স্টেশনটা ছিল সেই পুলিশ স্টেশন যেটার ইনচার্জ রামকৃষ্ণা, যে কানাককে কোনো বড় কিছু করার জন্য চ্যালেঞ্জ দিয়েছিল। সেই ক্রিমিনাল লয়ার যখন জানতে পারে যে তার গাড়ি মিসিং, তখন সে রামকৃষ্ণাকে ধমকি দেয় কালকের মধ্যে যদি সে তার গাড়ি ফেরত না পায় তাহলে সে রামকৃষ্ণাকে সাসপেন্ড করে দেবে। সাসপেন্ড কথাটা শুনতেই রামকৃষ্ণ ভাবতে থাকে রিসেন্টলি তাকে সাসপেন্ড করানোর জন্য হুমকি দিয়েছিল সেই কানাক এবং তার গ্যাং, ওরাই এই কাজটা করেনি তো? যার ফলে রামকৃষ্ণ নিজে বের হয়ে যায় সেই গাড়ির খোঁজ করার জন্য। এরপরে কেশব দেখতে পায় লোকির মনটা খুব উদাস। সে জিজ্ঞেস করে কি হয়েছে। লোকি বলে তার দাদি খুব অসুস্থ, তার গ্রামে যাওয়া দরকার। কেশব বলে ঠিক আছে, তুমি এখনই চলে যাও। লোকি গ্রামে চলে যায়। এদিকে সবাই যখন টাকা রোল করছিল তখন ডেভিড অর্পিতাকে বলে তোমার মনে আছে তো সেই টাকার কথা, সময় মতো সেই টাকাগুলো ফেরত দিতে না পারলে তোমাকে দ্বিতীয় অপশন বেছে নিতে হবে। কানাক দেখতে পায় তারা কথা বলছিল, জিজ্ঞেস করে তারা কি নিয়ে কথা বলছিল। তখন অর্পিতা বলে আমার বাবা ডেভিডের বাবার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, আর সেই ধারের টাকা পরিশোধ করার জন্য তাদের একটা সময় দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সময়টা এখন খারাপ যাচ্ছে। সেই সময় মতো টাকা ফেরত দিতে না পারলে শর্ত অনুযায়ী ডেভিডকে আমার বিয়ে করতে হবে। কানাক বলে কত টাকা? আমি দিয়ে দেব। ডেভিড বলে 18 লাখ টাকা। আর তুমি কি করে দিবে? এই চুরির টাকা থেকে? তখন কানাক ডেভিডকে মারতে শুরু করে। এতে প্রচণ্ড রেগে যায় অর্পিতা, আর অর্পিতা কানাকের উপরে তার রাগ ছাড়ে, বলে তুমি কেন টাকাগুলো পরিশোধ করবে? তুমি কে হও? কানাকের মনটা খারাপ হয়ে যায়। মঞ্জুনাথ এই কথা শুনে বলে ও তোমাকে ভালোবাসে, তুমি ওকে ভালোবাসো, এই জন্যই ও টাকাটা দিতে চাইছে। আর তুমি ওকে ভালোবাসো বলেই তো তুমি ওদের সাহায্য করলে, তুমি ওকে ভালোবাসো না? অর্পিতা বলে ছি, আমি ওকে ভালোবাসবো কেন? ও একটা ডাকাত, আর আমি একজন অফিসার, ওর সাথে কি আমার যায়? আমি ওদের সাহায্য করেছি অন্য একটা কারণে। এখানকার মিনিস্টার আমাকে এই ব্যাংকে চাকরি দিয়ে সাহায্য করেছে। আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা ওই সময়টা খারাপ ছিল, যার ফলে চাকরিটা পেয়ে আমার অনেক উপকার হয়। কিন্তু এই ব্যাংকে কাজ করতে আসার পরে আমি জানতে পারি সেই মিনিস্টার আমাকে সাহায্য করার জন্য এখানে চাকরি দেয়নি, বরং তার সাহায্য করার জন্য আমাকে এখানে ঢুকিয়েছে। আসলে এই ব্যাংকের স্টোর রুমে থাকা এই টাকাগুলো, অর্থাৎ এই ব্ল্যাক মানির হিসাব রাখার জন্যই সে এখানে আমাকে চাকরি দিয়েছে।
যেহেতু অর্থনৈতিকভাবে আমার পরিবার দুর্বল ছিল, তাই আমি চাকরিটা ছাড়তে পারিনি। আর মিনিস্টারের কথা মতো সেই টাকার হিসাব রাখতে আমি বাধ্য হয়েছিলাম। কিন্তু আমি জানতাম একদিন না একদিন কেউ তো এখানে আসবে, এই কালো টাকার পর্দা সবার সামনে ফাঁস করে দেবে। এরপরে যখন তোমরা ব্যাংক ডাকাতি করতে ব্যাংকে এলে, আমি অ্যালার্ম বাজিয়ে তোমাদেরকে এখানে ফাঁসিয়ে দিলাম, যাতে করে সেই টাকার হদিস তোমরা পাও। আর এরপরে যখন টাকার হদিসগুলো পেলে, তোমরাও সেই মিনিস্টারের মতো সেই টাকাগুলো লুট করার চেষ্টা করলে। আর করবেই না কেন? তোমরা তো আসলে ডাকাতের দল। তোমাদের থেকে এর বেশি কিছু কি বা আশা করা যায়? অর্পিতার কথাগুলো শুনে কানাকের মনটা ভেঙে যায়, তার চোখ দিয়ে পানি বের হয়ে আসে। যাই হোক, আবারও সবাই টাকা রোল করতে বসে পড়ে যায়। তখনই একজন বৃদ্ধ লোক কানাকের কাছে আসে আর বলে তার ছেলে তাদের থেকে আলাদা থাকে, তাদের কোনো খরচ দেয় না। তার এবং তার স্ত্রীর সংসার খরচ চলে তার পেনশনের টাকা দিয়ে, কিন্তু সেটাও 6 মাস ধরে আটকে রয়েছে। সে কি এখান থেকে কিছু টাকা রেখে দিতে পারে? তাহলে তার সংসার চালাতে একটু সুবিধা হবে। কানাক তখন তাকে একটা নয় বরং দুটো রোল দিয়ে দেয়। এতে সেই বৃদ্ধ লোকটা অনেক খুশি হয়। এরপরে প্রত্যেকে এক একজনের সমস্যার কথা কানাককে বলে, আর কানাক প্রত্যেককে দুটো করে টাকার রোল রাখতে বলে। কানাক বুঝতে পেরেছিল এই টাকা দিয়ে শুধু তাদের নয় বরং সবার ভালো করা যেতে পারে, কারণ এগুলো তো আসলে ব্ল্যাক মানি। আর ব্ল্যাক মানি মানেই হচ্ছে মন্ত্রী মিনিস্টাররা জনগণের টাকা মেরে তাদের কাছে রেখে দিয়েছিল, আর এই জন্য সেই টাকাগুলো দিয়ে তারা সবার ভালো করতে পারে। এদিকে পুলিশ অফিসার অজিতের কাছে সেই টোলগেটের সিসিটিভি ফুটেজ এবং ফটো চলে এসেছিল, যেখানে একটা টোলগেটে তারা দেখতে পায় এই ডাকাত দলের গাড়িতে টোটাল 6 জন ডাকাত ছিল। কিন্তু তারা জানতে পারে যে ব্যাংকের ভেতরে টোটাল 5 জন রয়েছে। তাহলে 6 নম্বর ডাকাত কোথায় গেল? তখনই ডাকাতির আগে ব্যাংকের ভেতর থেকে বাইরে আসা একজন লোক সেই ছবিটা দেখার পরে বলে, 6 নম্বর ডাকাত যে পোশাকটা পরেছিল, এই পোশাক পরা একটা লোককে সে গতকালকে দেখেছিল। সেখানে একটা সেলফিও তুলেছিল, কিন্তু সেই লোকটার মুখ ওঠেনি, শুধু পোশাকটা উঠেছে। কিন্তু সেই ডাকাতের মুখটা সে দেখেছে। সে যদি তাকে আবার দেখে তাহলে অবশ্যই সে তাকে চিনতে পারবে। অজিত বলে, তার মানে নিশ্চয়ই সেই ডাকাত দলের একজন লোক বাইরে রয়েছে, তাকে যে করে হোক খুঁজে বের করতে হবে। এদিকে কেশব জেনে ফেলেছিল যে সেই 6 নম্বর ডাকাতকে। কেশব দেখতে পায় লোকি তার গ্রামের বাড়ি থেকে ফিরে এসেছিল। লোকি বলে তার দাদি এখন অনেকটা সুস্থ, তাই সে ফিরে এসেছে। এদিকে পুলিশ কেশব এবং লোকির কাছে আসে আর সেই 6 নম্বর ডাকাতের পোশাক দেখায়, কারণ টোলগেটের সিসিটিভি ফুটেজে 6 নম্বর ডাকাত মুখোশ পরা ছিল, আর সেই লোকটার সেলফিতে তার মুখটা দেখা যাচ্ছিল না, যার ফলে তারা পোশাক দিয়ে সেই লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করছিল। লোকি বলে, তার মানে নিশ্চয়ই তাদেরকে বাইরে থেকে কেউ সাহায্য করছে। কেশব বলে, হ্যাঁ, ভেতরে 5 জন ডাকাত আর বাইরে একজন রয়েছে, 6 জন টোটাল। লোকি বলে, তাহলে এখন ভেতরে থাকা 5 জন ডাকাত শাটার ভেতরে আটকে গিয়েছিল, বাইরে থেকে সেই ডাকাতটা শাটার কেন খুলে দেয়নি? কেশব বলে, কারণ যখন ডাকাতরা ব্যাংকে ঢুকেছিল তার সাথে সাথে আশেপাশের মানুষ তাদের খেয়াল করে ফেলে, অ্যালার্ম বেজে যায়, যার ফলে উৎসুক জনতা আর পুলিশ সাথে সাথেই সেখানে চলে এসেছিল। আর এই জন্যই 6 নম্বর ডাকাত হয়তোবা শাটার খোলার সুযোগ পায়নি। আর তখনই কেশব বলে, অভিনয় বাদ দাও, আমি জানি সেই 6 নম্বর ডাকাত আর কেউ নয়, তুমি। লোকি অনেক ভয় পেয়ে যায় যে কেশব তার পরিচয় জেনে ফেলেছে। আসলে লোকি তাদের সাথে আসছিল, কিন্তু সেই গাড়িতে 6 জন লোক একসাথে জাগা হচ্ছিল না। আর এই জন্য একটি স্টপের পরে লোকি গাড়ি থেকে নেমে যায় আর বলে, তোমরা যাও, আমি বাসে করে আসছি। আর এই জন্য শুধুমাত্র একটা সিসিটিভি ফুটেজে লোকি তাদের সাথে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, বাকিগুলোতে পড়েনি। লোকি সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু কেশব তাকে ধরে ফেলে আর বলে, তোমার কাছ থেকে আমার কিছু ইনফরমেশন দরকার, আর আমি তোমার ব্যাপারে পুলিশকে কিছু বলবো না। লোকিও রাজি হয়ে যায়। লোকি বলতে থাকে, এই ভাগ্যলক্ষ্মী ব্যাংক অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটিটা মিনিস্টার বানিয়েছিল এই গ্রামের মানুষের ভালোর জন্য, যাতে করে সরকারের যেসব অনুদান এবং ভাতা থাকে সেগুলো মানুষ এই ব্যাংকে এসে নিয়ে যেতে পারে। সেই অনুদান আর ভাতার জন্য অন্য সরকারি অফিসে যেয়ে ঘুষ দিয়ে লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকতে না হয়। সেই সমস্যা দূর করার জন্য মিনিস্টার এই ব্যাংকটা বানিয়েছিল, যেখানে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট 0 ব্যালেন্সে খুলে দেওয়া হতো। কিন্তু এখন আমি বুঝতে পারলাম সেই মিনিস্টার এই কাজটাও করেছিল নিজের স্বার্থের জন্যই। মিনিস্টারের প্ল্যান ছিল এই ব্যাংকের আড়ালে তার ব্ল্যাক মানি সে লুকিয়ে রাখবে, কারণ গ্রামের ছোটখাটো একটা ব্যাংক, এখানে টাকাগুলো লুকিয়ে রাখলে কেউ সন্দেহ করবে না। আর এই জন্য সেখানে সে একটি স্টোর রুম বা সিক্রেট রুম বানায়, আর যেখানে সেই ব্ল্যাক মানিগুলো জমিয়ে রাখা হয়, যেখানে 100 কোটিরও বেশি টাকা রয়েছে। এছাড়া সেখানে কিছু কারেন্সি রয়েছে যেগুলো ডিমনিটাইজেশনের আগে। কানাক এবং আমার বন্ধুরা সেই সিক্রেট রুমের সন্ধান পেয়ে গেছে, আর সেই টাকাগুলো তারা বাইরে বের করে নিয়ে আসতে শুরু করেছে। যদিও কানাকের অনেক ভালো ভালো প্ল্যান কাজ করেনি, কিন্তু অবশেষে তার একটি স্টুপিড প্ল্যান কাজ করে গেছে।
এরপরে কেশব লোকিকে থামায় আর বলে, তুমি কি জানো এই ব্যাংকের নিচে একটা সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে? তোমার বন্ধুরা কি সেটা দেখতে পেয়েছে? লোকি বলে, এখানে তো কোনো সুড়ঙ্গ খোঁড়া হয়নি, তারা সেটা দেখতে পায়নি। তখনই কেশব একটা সিক্রেট রিভিল করে। আসলে এই মিনিস্টার যখন ব্যাংকটা বানাবে তার আগে থেকেই অজিতের সাথে তার ভালো সম্পর্ক। অজিতের এক বন্ধু ছিল শঙ্কর, যে এই কনস্ট্রাকশনের কাজ করত। মিনিস্টার অজিতকে সেই কাজটা দেয় আর অজিত শঙ্করকে দেয় সেই ব্যাংকটা বানানোর জন্য। আর সেই ব্যাংক বানানোর পরে শঙ্কর জেনে ফেলেছিল যে সেখানে একটা সিক্রেট রুম রয়েছে, আর এইটা সে অজিতের সাথে শেয়ার করে। এরপরেই শঙ্কর আর অজিত মিলে একটা প্ল্যান করে। অবশেষে অজিত এবং শঙ্কর তার লোকদের লাগিয়ে দেয় দূর থেকে সুড়ঙ্গ খোঁড়ার, যে সুড়ঙ্গটা শেষ হবে সেই ব্যাংকের স্টোর রুমে, যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। কিন্তু সেই সুড়ঙ্গ খোঁড়ার মাঝে একটা বড় পাথর চলে আসে, যার ফলে সুড়ঙ্গ খোঁড়ার কাজটা তাদের 1 সপ্তাহের জন্য বন্ধ করে দিতে হয়, যাতে করে তারা ঠিকঠাকভাবে অন্য দিক দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে আসতে পারে। আর এর মাঝেই তোমরা ডাকাতি করতে চলে এসেছো। কেশব বলে, তোমাদের টাইমিংটা ভালো, ভাগ্যও ভালো। পুলিশ চাইলে তোমাদের 1 ঘন্টার ভেতরে সেই ব্যাংক থেকে অ্যারেস্ট করে বাইরে নিয়ে আসতে পারত, কিন্তু সেটা চায়নি অজিত, কারণ সে জানত ডাকাতরা ধরা পড়ার সাথে সাথে সেই মন্ত্রী মিনিস্টাররা ভয়ে সেখান থেকে ব্ল্যাক মানিগুলো সরিয়ে নেবে, যার ফলে তার প্ল্যানটা লুজ হয়ে যাবে। আর এই জন্য সে অপেক্ষা করছিল। এক কথায় বলা যায়, অজিতের সাহায্যেই সেই টাকাগুলো তোমরা বাইরে নিয়ে আসতে সক্ষম হয়েছ। লোকি তখন বলে, যদি সুড়ঙ্গ তারা খুঁজেও পেত তাতেও কিছু করার ছিল না, কারণ আগেই বলেছিলাম কানাক তার স্টুপিড প্ল্যানের সাহায্যে সেই টাকাগুলো অলরেডি বাইরে বের করে নিয়ে এসেছে। যাই হোক, আমার যাবার সময় হয়ে গেছে। আপনার আরও যেসব ইনফরমেশন দরকার হবে এই পেন ড্রাইভের ভিতরে সব ইনফরমেশন রয়েছে। পেন ড্রাইভটা দিয়ে লোকি সেখান থেকে চলে আসে। এদিকে দেখানো হয় যে আসলে কানাক সেই টাকাগুলো বাইরে বের করে নিয়ে আসতে কিভাবে সক্ষম হয়েছিল। কানাক প্রথমেই অর্পিতাকে বলে যে, তোমরা নিজেরা ক্রিমিনালের হয়ে কাজ করো আর আমাদের বলছো ডাকাত, আমাদের থেকে কি আশা করবে? অন্যের দিকে আঙুল তোলা সহজ, কিন্তু নিজের দিকটা বিবেচনা করা কঠিন। যাই হোক, সেই টাকাগুলো ব্ল্যাক মানি, অর্থাৎ মানুষের। তাই আমি চাই এই টাকাগুলো সবাই পাক, সবার জীবনের সব সমস্যা দূর হয়ে যাক। কিন্তু এই টাকাগুলোর খবর যদি বাইরে চলে আসে তাহলে কিছুই বদলাবে না, শুধুমাত্র এক দানবের হাত থেকে অন্য আরও এক দানবের হাতে যেয়ে পড়বে। তাই আমি এই টাকাগুলো এখান থেকে বাইরে নিয়ে যাবার দায়িত্ব নিচ্ছি। আর সে অর্পিতাকে বলে, তুমি দায়িত্ব নাও যে এই টাকাগুলো যেন সবাই সমানভাবে পায়। আর এরপরেই কানাক সেখান থেকে সেই টাকাগুলো বাইরে নিয়ে যায়, কিন্তু কিভাবে নিয়ে যায় সেটা দেখানো হয় না, কিন্তু দেখানো হবে, অপেক্ষা করুন। এরপরেই কানাক সবাইকে বলে, আপনাদের বাইরে যাওয়ার সময় হয়ে গেছে। এই টাকাগুলো আমি আপনাদের কাছে পৌঁছে দেব, কিন্তু এখন দিচ্ছি না, কারণ বাইরে গেলেই পুলিশ আপনাদের অ্যারেস্ট করবে। আর তখন সেই টাকাগুলো তারা পেলে পুলিশ সেই টাকাগুলো রেখে দেবে। তাই সময় মতো সেই টাকাগুলো আমি আপনাদের কাছে পৌঁছে দেব। কানাককে সাহায্য করার জন্য সবাই রাজি হয়ে যায়। এরপরেই কানাক সবাইকে ব্যাংকের বাইরে বের করে দেয়, আর সেখানে জিম্মি থাকা 5 জন লোকের পোশাক তারা পরে নেয়, আর তারাও জিম্মির লোক হিসেবে বাইরে বের হয়ে আসে এবং তাদের মতো পোশাক পরিয়ে 5 জন লোককে সেই লকার রুমে আটকে রাখে, যাদের মধ্যে সেই ডেভিড এবং বাকি ব্যাংক কর্মকর্তারা ছিল। আর বাকি ব্যাংক ম্যানেজার মঞ্জুনাথ এবং অর্পিতা কানাককে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তারা সহ সবাই বাইরে বের হয়ে আসে। পুলিশ যখন তাদেরকে কাউন্ট করে, অজিত দেখতে পায় কানাক তাকে যে কয়েকজন জিম্মি লোকের কথা বলেছিল সেখানে সেই কয়েকজনই ছিল। এদিকে মঞ্জুনাথ পুলিশদের জানায় ডাকাতদের তারা লকার রুমে বন্দি করে রেখেছে। এদিকে অজিত এবং বাকি পুলিশরা কানাক এবং তার বন্ধুদের চিনতে পারছিল না, কারণ কানাক এবং তার বাকি বন্ধুদের তারা কখনো দেখেইনি। টোলগেটের সিসিটিভি ফুটেজে তারা মাস্ক পরেছিল, তারা যে ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করেছিল সেখানেও মাস্ক পরেছিল। এছাড়া যে জিম্মিদের ভিডিও সেই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে সেটাও তাদের পিঠ দেখিয়ে, যার ফলে এখানে কারা হোস্টেস আর কারা ডাকাত পুলিশ সেটা চিনতে পারে না। কিন্তু অজিত কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে সেই লকার রুমে আটকে রয়েছে কানাক। তার সন্দেহ হয় যে এর মাঝেই সেই ডাকাতগুলো লুকিয়ে রয়েছে। তখনই তার মনে পড়ে সে যে ভিডিও করেছিল সেই ভিডিওর ভিতরে কানাক নিজেকে টাইগার বলে পরিচয় দিয়েছিল। এরপরেই অজিত সেই লোকগুলোকে বলে, আপনাদের এখন থানায় যেতে হবে। আসলে কিছু সময়ের জন্য মিডিয়া এবং আত্মীয় স্বজনদের থেকে আপনাদের দূরে থাকতে হবে। আপনারা সবাই পুলিশ ভ্যানে উঠে পড়ুন। সবাই যেতে শুরু করে, আর পেছন থেকে অজিত টাইগার বলে ডাক দেয়, আর কানাক সাড়া দেয়। আর তখনই পুলিশ বুঝতে পেরে যায় যে ডাকাতদের সর্দার কানাক, তাকে মারতে শুরু করে পুলিশ। আর এটা দেখে কানাকের বাকি বন্ধুরাও সামনে চলে আসে। পুলিশ তাদেরকেও অ্যারেস্ট করে নেয়। কানাক এরপরেই সেই স্টোররুমের চাবি অজিতকে দেয়,
বলে, কিন্তু এখন সময়টা অনেক লেট হয়ে গেছে, সেই টাকাগুলো সব ব্যাংকের বাইরে চলে গেছে। তখনই অজিত দেখতে পায় সেই জিম্মি লোকদের ভেতরে তার বন্ধু শঙ্করও ছিল। অজিত ধরে নেয় কানাক সেই টাকাগুলো শঙ্করের করা সেই সুড়ঙ্গের ভেতর দিয়েই বাইরে নিয়ে এসেছে, কিন্তু কানাক সেটা করেনি, সে টাকাগুলো অন্যভাবে এনেছিল। এটা ভাবার পরেই অজিত দৌড়ে চলে যায় সেই স্টোর রুমের দিকে। অন্যদিকে কানাক এবং তার বন্ধুরা বাকি লোকদের সাথে পুলিশ স্টেশনে চলে আসে। সেই সিক্রেট রুমে যাওয়ার পরে অজিত দেখতে পায় ডেভিড এবং বাকি এমপ্লয়িদের কানাক এবং বাকি ডাকাতদের পোশাক পরিয়ে সেখানে আটকে রেখে এসেছিল। ডেভিড তখন অজিতকে বলে, আপনি এখানে, তার মানে কানাক এবং তার সাথীরা তাদের প্ল্যানে সফল হয়ে গেছে। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখনই কানাক সবাইকে বাইরে পাঠিয়ে দিচ্ছিল, তখনই অর্পিতা সবাইকে বাধা দেয় আর কানাক আর তার বন্ধুদের বলে এখানে বাইরে যাওয়ার পরে তাদের পুলিশের কাছে সারেন্ডার করা দরকার, আর এটাতেই তাদের ভালো হবে। কানাক আর তার বন্ধুরা সেটাই করেছিল, অর্থাৎ অজিত কানাককে ধরেনি, কানাক এবং তার বন্ধুরা নিজে থেকেই পুলিশের কাছে ধরা দিয়েছিল। এটা তাদের প্ল্যানেরই একটা অংশ ছিল। এদিকে তারা আগেই জানত ইলেকশনের জন্য এমনিতেই পুলিশ অফিসারের সংখ্যা কম, অন্যদিকে সেই ব্যাংক ডাকাতির ফলে এমনিতেই সেখানে পুলিশ রয়েছে, যার ফলে থানায় এমনিতেই অনেক কম পুলিশ থাকবে। আর তারা সেই সুযোগটা নেয়, কয়েকজন পুলিশকে কানাক এবং বাকিরা জিম্মি করে লকআপে আটকে দেয় এবং তারা সেখান থেকে পালিয়ে আসে। আর পরের দিন থেকেই চ্যানেল ইতিহাসে এই স্ক্যামের নিউজটা প্রচার করতে থাকে। অন্যদিকে লোকি কেশবকে যে পেনড্রাইভটা দিয়েছিল সেটার ভেতরে সেই সিক্রেট রুমে রাখা টাকা এবং সেই টাকার ব্যাপারে সব নিউজ ছিল, যেটা কেশব তার ইউটিউব চ্যানেলে প্রচার করে, যার ফলে চারিদিকে হইচই পড়ে যায়, নিউজটা আগুনের মতো ছড়িয়ে পড়ে। চিফ মিনিস্টার পদত্যাগ করে, অনেক মন্ত্রী মিনিস্টারের নাম উঠে আসে এই স্ক্যামের সাথে। অন্যদিকে সরকার বাধ্য হয়ে সেই ইলেকশনের ডেট পিছিয়ে দেয়। কেশব এবং সেই টিভি চ্যানেল বলতে থাকে এটা শুধু একটা ব্যাংকের কাহিনী, হয়তো দেশে এমন অনেক ব্যাংক রয়েছে যেখানে এর থেকে বড় বড় স্ক্যাম হচ্ছে। এদিকে অজিত সেই স্ক্যামের প্রমাণ মিটিয়ে দেওয়ার জন্য সেই সিক্রেট রুমে যেসব ডিমনিটাইজেশন টাকা ছিল সেটার ভেতরে আগুন ধরিয়ে দেয়, আর মিডিয়াকে অজিত বলে ডাকাতরা সেখান থেকে যাবার আগে আগুন ধরিয়ে গেছে, যার ফলে স্ক্যামের প্রমাণ যাতে কারো হাতে না আসে। এরপরে আরও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে কেশব যে তার নিউজ চ্যানেলে এই নিউজটা প্রচার করেছে সেটার জন্য অর্পিতা তাকে যে মানায়। আসলে অর্পিতা তাকে টাকা দেয় আর বোঝায় যে এটা ব্ল্যাক মানি, আর এটা দিয়ে তারা মানুষের ভালো কাজ করছে, আর এই টাকাটা যদি সরকারের হাতে এসে পড়ে তাহলে তারা আবারও এই স্ক্যামটাকে গোপন করিয়ে দেবে, সেই টাকাগুলো আবারও তারা নিজেদের মধ্যেই নিয়ে নেবে, আর পুলিশও সরকারের হয়ে কাজ করে। কিন্তু আপনি যদি এই নিউজটা আপনার চ্যানেলে প্রচার করেন তাহলে সবার মুখোশ খুলে যাবে, এই সরকারের পতন হবে, হয়তো ভালো কোনো সরকার আসবে। আর যেহেতু আপনি একটি ইউটিউব চ্যানেল রান করেন তাই হয়তো এটাও আপনার একটা দায়িত্ব, কারণ সরকারের এসব লোকেরা তাদের প্রত্যেকের পার্টির জন্য এক একটা মিডিয়া চ্যানেলকেও কিনে রেখেছে। প্রত্যেকটা মিডিয়া চ্যানেল তাদের সরকারের পক্ষ থেকে যেসব নিউজ ভালো হবে তারা সেই সব নিউজই প্রচার করে। কেশব অবশেষে অর্পিতা এবং লোকিকে বলে, ঠিক আছে, যেহেতু তোমাদের উদ্দেশ্য ভালো, আমি সেই নিউজটা আমার চ্যানেলে প্রচার করব, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর চাই, কানাক কিভাবে পুলিশকে একটু বুঝতে না দিয়ে এতগুলো টাকা সেই ব্যাংকের বাইরে নিয়ে আসলো? এরপরেই লোকি কানাকের সেই স্টুপিড প্ল্যানের কথা বলে। মনে আছে তো, কানাকের পায়ের ওপর দিয়ে একটা ইঁদুর হেঁটে গিয়েছিল। কানাক বুঝতে পেরেছিল নিশ্চয়ই এখানে কোনো গর্ত খুঁড়ে ইঁদুর এসেছে, আর সেই গর্তটাই কানাক খুঁজে বের করে। সে দেখতে পায় স্টোর রুমের পেছন দিক দিয়ে ইঁদুর সেই গর্তটা খুঁড়েছিল, আর যেটা ছিল ব্যাংকের পেছনের দিক, সেইখানে একটা বড় বিল ছিল। কানাক বুঝতে পারে ইঁদুর হয়তোবা সেই বিল থেকেই গর্ত খুঁড়ে খুঁড়ে এখানে এসেছে, তার মানে এখানে ছোট একটা সুড়ঙ্গ তৈরি হয়েছে। কানাক এরপরেই সেখানে কিছু খাবার রেখে দেয়। আবারও যখন সেই ইঁদুর খাবার খেতে আসে তখন কানাক এবং তার বন্ধুরা সেই ইঁদুরটা ধরে ফেলে আর ইঁদুরের শরীরে একটা রশি বেঁধে দেয়। এদিকে বাইরে থেকে বিলে চলে যায় লোকি, সেখানে সেই ইঁদুরের গর্তগুলো খুঁজে বের করে আর সেখানে কিছু খাবার রেখে দেয়। দেখা যায় সেই খাবারের জন্য ইঁদুর সেখানেই চলে আসে আর লোকি তাকে ধরে ফেলে, আর এরপরেই ইঁদুরের গায়ে থেকে সেই রশিটা কেটে দেয়। আর এরপরেই কানাক এবং তার বন্ধুরা রোল করা সেই টাকাগুলো সেই রশির ভেতর দিয়ে পাঠাতে থাকে। অন্যদিকে লোকি বড় একটা মেশিনের সাহায্যে সেই টাকার রশিটা রোল করতে শুরু করে। আসলে লোকি যখন কেশবের কাছ থেকে তার দাদির অসুস্থতার কথা বলে ছুটি নিয়েছিল তখনই লোকি এই কাজগুলো করেছিল, কারণ কানাক তাকে সেখানে যেতে বলেছিল। আর এভাবেই পুলিশের নজর এড়িয়ে শত কোটি টাকা ব্যাংকের বাইরে নিয়ে আসে কানাক এবং তার টিম। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।